মাথা নাড়িয়ে বলল, উহুম, উনি তো কিছুই বলেননি। তোমাদের মেয়েই সংসার করতে পারল না, তোমরা সংসারের আসল অর্থ না বুঝিয়ে মেয়েকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়েছ। তোমাদের মেয়েই যদি সংসার ধরে রাখতে না পারে তাহলে তাদের দোষ দিয়ে লাভ আছে? কি নিয়ে ঝামেলা হলো না বললে বুঝবো কি করে মা? আমাদের না বললে আর কাকে বলবে? কি বলবো আব্বা? বলবো তোমরা আমার সাথে প্রতারণা করেছো, নাকি বলবো আমার শ্বশুর বাড়ির প্রত্যেকটা মানুষ আমায় এতদিন অন্ধকারে ডুবিয়ে রেখেছিল? ফিরোজা বেগম স্বামীর সাথে চোখাচোখি করলেন, ভীতু কণ্ঠে বললেন, মানে? যার সাথে আমার বিয়ে হয়েছে তার তো কোনো অতীত নেই আম্মা। আর না পুতুল তার সন্তান। তাহলে তোমরা কেন আমায় এতদিন সত্যি কথাটা বলনি? তোমার গর্ভে জন্ম আমার। আচ্ছা আম্মা, তুমি তো সব জানতে বলো। উনি যে আগে কখনো বিয়ে করেননি এবং পুতুল তার সন্তান নয়, এটা তো তোমরা সবাই জানতে। জানতে না বলো? ফিরোজা বেগমের মুখ শুকিয়ে এলো। তিনি আমতা আমতা করে কিছু বলতে গেলেন। ময়ূরী বলে, সব কিছুই জানতে। তোমাদের কি একটা বার এই ব্যাপারটা জানানো দরকার ছিল না? শুধু একটা বার কি বলা যেত না সত্য কথাটা? তোমরা সবাই তো আমার সাথে ছলনা করলে আম্মা। একটা মানুষও আমাকে সত্য কথাটা বলার প্রয়োজন বোধ করেনি। এমনকি পুতুলের বাবাও না। লোকটা আমায় একটা বারের জন্য বিশ্বাস করলো না। আমি কি শুধু কবুল পড়ে পুতুলের মা আর ওই বাড়ির বউ হয়েছিলাম? ময়ূরী উঠে দাঁড়ালো, তার দেখা দেখি ফাহাদও উঠে দাঁড়ালো। ময়ূরী মধুর ঘরের দিকে যেতে যেতে বলল, আমি ওই সংসার ছেড়ে চলে এসেছি আম্মা। আমায় আর কেউ কোনো প্রশ্ন করো না, কোনো প্রশ্নের উত্তর আমার কাছে নেই। মেয়েটা ভাইকে নিয়ে বোনের ঘরে ঢুকতেই ফিরোজা বেগম আঁচলে মুখ চেপে কেঁদে উঠলেন। বক্কর গম্ভীর মুখে বসে আছেন। গতকাল রাতে তাহাসিন এসেছিল বাড়ির আঙ্গিনায়, বারান্দায় চুপটি করে বসেছিল চৌকিতে। ছেলেটা একটা কথাও বলেনি, উল্টো শ্বশুরকে বিভ্রান্ত করে চলে গেছে। এখন তিনি পুরো ঘটনাটা বুঝতে পেরেছেন। সওদাগর বাড়ি সকাল সকাল তোলপাড় শুরু হয়েছে ড্রয়িং রুমে। তাহসিন মাথা নিচু করে সোফায় চুপচাপ বসে আছে। বোরহান সওদাগর ঠিক তার পাশে বসে চিৎকার চেঁচামেচি করছেন। পুতুল ভয়ে হিমির কাছ থেকে গুটি গুটি পায়ে বাবার সামনে এসে দাঁড়ালো। বাবার চোখের নিচে কালো দাগ দেখে ঠোঁট উল্টে বলল, মা কোথায় বাবা? সবাই তোমাকে বকছে কেন? তাহসিন মেয়ের মাথায় হাত বুলিয়ে হিমিকে বলল, ওকে নিয়ে আমার ঘরে যা হিমি, বাইরে বের হোস না। হিমি তাই করল। পুতুলকে জোর করে উপরে নিয়ে গেল। আফিয়া আশ্চর্য হয়ে দেবরের কাণ্ড দেখছে। তাহসিন কিনা বউকে রাত করে বাইরে ছেড়ে দিয়েছে, এটা আদৌ সম্ভব? মেয়েটা শ্বাস আটকে দাঁড়িয়ে আছে শাশুড়ির পাশে। বোরহান সওদাগর ক্ষিপ্ত হলেন এবার। তাহসিন উত্তর দিচ্ছে না বলে তিনি ধমক দিয়ে বললেন, শিক্ষিত হয়ে অশিক্ষিতর মতো কাজ করলে কিভাবে? মূর্খের মতো বউকে একা ছেড়ে দিয়েছো রাত করে? কথা কেন বলছো না? একে তো বক্কর এই বিয়েতে রাজিই ছিল না। এখন তুমি যেই কাজ করেছো এটার পর আমি তাকে মুখ দেখাবো কি করে? অনরিমা বেগম শক্ত গলায় বললেন, আজ প্রথম এমন একটা নোংরা ঘটনা ঘটল। কোন আক্কেলে এমন একটা কাজ করেছো তাহসিন? তাহসিন ক্লান্ত চোখজোড়া বন্ধ করে গম্ভীর স্বরে বলল, পুতুলের ব্যাপারে ময়ূরীর সাথে কে কথা বলেছে? বড় ভাবি। আপিয়া শুকনো ঢোক গিলে বলে, আমি ওকে কিছু বলিনি। তাহলে ও জানলো কি করে এসব? কে বলেছে পুতুল আমার সন্তান নয়? রজনী বেগম ঠান্ডা স্বরে বললেন, সত্যি একদিন না একদিন সামনে আসেই। আজ না হয় কালকে তো জানতেই পারতো। তাহসিন গলা শক্ত করলো, বলল, কেউ কিছু না বললে কিভাবে জানতে পারতো দাদি? আমি বারবার বলেছিলাম বিয়েটা নিয়ে তোমরা বেশি লাফাচ্ছ। আমি বিয়ে করতে চাইনি, তবুও তোমরা জোর করে বিয়েটা দিলে। জোর কইরা বিয়া দিছি দেইখায় আমাগো ভুল হইছে। তোর কি জীবনে নাই, শখ নাই? পুতুলের লাইগা তুই কেন জীবন নষ্ট করবি? দাদি, ও আমার মেয়ে, ভাবনা চিন্তা করে কথা বলো। বোরহান সওদাগর বিরক্ত হয়ে বললেন, পুতুল তোমার সন্তান নয়, তাকে তুমি জন্ম দাওনি তাহসিন। তাহসিনের চোখ ভিজে আসছে। বার কয়েক শুকনো ঢোক গিলে বলে, আমি ওকে জন্ম দেইনি দাদা, কিন্তু ওকে বড় করেছি আমি। এই আমি একটা দুধের বাচ্চাকে বুকে নিয়ে এই বাড়ি ছেড়েছিলাম। নিজের কথা চিন্তা না করে আমার মেয়ের কথা ভেবেছি আমি। এই স্বার্থপর তাহসিন মেয়ের যত্ন নিতে গিয়ে দিনের পর দিন না খেয়ে কাটিয়েছি। কেন করেছি দাদা? আমি ওকে জন্ম দিইনি বলে আমি ওর বাবা হতে পারবো না? আমি চাইলেই তো ওই বাচ্চাটাকে তোমাদের কাছে রেখে মানুষ করতে পারতাম। এত কষ্ট করার কোনো দরকার ছিল আমার? তোমরা মানো কিংবা না মানো, পুতুল আমার মেয়ে, আমি ওর বাবা। তাহসিনের গলা ভেঙে এসেছে, চোখ দুটো লাল টকটকে। উপস্থিত সবাই স্তব্ধ হয়ে তাহসিনের কথা শুনল।
এটা সত্য কথা, 4 মাসের একটা দুধের শিশুকে নিয়ে তাহসিন গ্রাম ছেড়েছিল। বাচ্চাটাকে সে একাই মানুষ করেছে। পুরুষ হয়ে একটা বাচ্চাকে একাই বড় করেছে। আফিয়ার একটা বাচ্চা নেই। সে বলেছিল পুতুলকে নিজের মেয়ের মতো করে বড় করবে সে। কিন্তু তাহসিন নিজের বুক খালি করে ভাবির কোলে তুলে দিতে নারাজ ছিল। স্বার্থপর হয়ে জেদ করে কোলে ছোট বাচ্চাকে নিয়ে বাড়ি ছেড়েছিল। কিছু বছর আগের ঘটনা। সওদাগর বাড়ি ভর্তি মানুষ তখন। তাহসিনের অনার্স ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে। সে ঢাকায় পড়াশোনা করছে এসএসসি দেওয়ার পর থেকেই। হোস্টেলে থেকে পড়াশোনা করতো তখন। কোরবানির ঈদ সামনের সপ্তাহে। বাড়ি থেকে ঘন ঘন ফোন আসছে। শুক্রবার দিন সে জুম্মার নামাজ পড়ে না খেয়ে ব্যাগ গুছিয়ে বের হলো বাড়ির বাইরে। উদ্দেশ্য আজ বাড়ি গিয়ে সবাইকে চমকে দেবে। বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত হলো। সওদাগর বাড়ির গেটের সামনে আসতেই দারোয়ান আশ্চর্য হয়ে গলা চওড়া করে বলল, তাহাসিন আইসো? আরে আব্বা, ভিতরে আসো। শ্যামবর্ণের সেই পুরুষ গাল ভরে হাসল। দারোয়ান চাচাকে জড়িয়ে ধরে বলল, কি খবর তোমার? আমাকে ভুলে গেছো নাকি? কি কও বাজান, তোমারে ভোলা যায়? তুমিই তো বাড়ি আসো না। পরীক্ষা ছেড়ে বাড়ি ফিরে কি করে? সে টুকটাক কথা বলে সদর দরজা পেরিয়ে বিশাল ড্রয়িং রুমে প্রবেশ করলো। সেখানে 14 বছরের নূপুর বসে বসে ছোট ছোট কাঁথা সেলাচ্ছিল বড় আম্মার সাথে বসে। সদর দরজার সামনে ভাইকে দেখে চিৎকার দিয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরল তাকে। তাহসিন হেসে বোনের মাথায় হাত বুলিয়ে বলল, স্যার ফাজিল, আসতে না আসতেই শুরু হয়ে গেছে। সিতারা বেগম তাহসিনকে দেখে কাঁথা রেখে উঠে দাঁড়ালেন। রাগ দেখিয়ে বললেন, কে রে তুই? হঠাৎ বাড়ি ফিরলি কেন? না এলেই পারতি। তাহসিন বড় আম্মার রাগ বুঝে কান চেপে ধরে বলল, এই যে কান ধরেছি বড় আম্মা, তুমি তো জানো আমার পরীক্ষা ছিল। বুঝেছি, আর বাহানা দিতে হবে না। ছেলের কণ্ঠস্বর শুনে রান্নাঘর থেকে অনুরিমা বেগম ছুটে বের হলেন। ছোট ছেলেকে এই সময় বাড়িতে উপস্থিত দেখে হাতের খুন্তি উঁচিয়ে ছুটে এসে বললেন, বাড়ি ফিরলে কেন তুমি? কেন এসেছো বাড়িতে? তাহসিন মায়ের হাতের মার খাওয়ার ভয়ে দূরে সরে গিয়ে গলা চওড়া করে বলল, তুমি রেগে যাচ্ছ কেন? এতদিন পর এলাম, কই একটু আদর যত্ন করবে, তা না করে আমাকে মারতে আসছে। মাথায় তুলে নাচবো। কতবার বলেছি বাড়ি ফিরতে। পরীক্ষা শেষ হয়েছে সেই কবে, আর তুমি এখন এসেছো ঢং করতে। নিচে হৈহুল্লোড়ের শব্দ শুনে দোতলার উপরে সিঁড়ির কাছে এসে দাঁড়ালো তাহসিনের বড় ভাইয়ের বউ অর্পিতা। 9 মাসের ভরা পেট নিয়ে রেলিং ধরে দাঁড়ালো। তাহসিনকে দেখে দাঁত কটমট করে বলল, আম্মা, তুমি ওকে এখন ওই বাড়ি থেকে বের করো। বজ্জাত বাড়ি ফিরল কেন? তাহসিন আশ্চর্য হয়ে ভাবির দিকে ঘাড় উঁচু করে উপরে তাকালো। অভিমানী স্বরে বলল, তোমরা এত পাষাণ ভাবি? আমি এতটা রাস্তা কত কষ্ট করে এসেছি, আর বাড়ি ফিরতেই তোমরা সবাই আমাকে মেরে বাড়ি থেকে বের করে দেওয়ার প্ল্যান করছো? তাহলে কি করব শুনি? রাগ করছো কেন ভাবি? নূপুর দৌড়ে গিয়ে ভাবিকে সাথে করে সাবধানে নিচে নেমে এলো। তখন বাড়ির প্রত্যেক মহিলা প্রায় হাজির হয়েছে সেখানে। অর্পিতা এগিয়ে এসে তাহসিনের কান চেপে ধরে বলল, মার খাবে মিশু। আমার কল কেন ধরো না তুমি? তাহসিন দাঁত খিচে বলল, আগে কান ছাড়ো ভাবি। তোমাদের এই ঝগড়াঝাটি দেখে তোমার ছাউটাও না আবার ঝগড়ুটে হয়। অর্পিতা হাল ছাড়লো। তাহসিন ভাবিকে নিয়ে সোফায় গিয়ে বসলো। ভাবির ইয়া বড় পেট দেখে অবাক হয়ে বলল, তোমার পুচকু আসছে না কেন এখনো? সেই বছরখানিক আগে শুনেছি আমি চাচা হব। অনুরিমা বেগম রান্নাঘরে ছুটে গেলেন। রান্না বসিয়ে এসেছেন তিনি। আফিয়া তখন দাদি শাশুড়ির ঘর থেকে বের হতে হতে বলল, ভাইয়ের দেখি সহ্য হচ্ছে না আর। বাবার থেকে চাচার টান বেশি। তাহসিন পিছু ফিরে আপিয়াকে দেখল। গায়ের শার্ট ঠিক করতে করতে বলল, তা তো হবেই, রক্ত তো আমারই। হেসে ফেলল তিনজনেই। তাহসিনের বড় ভাই তাহসান সওদাগর, পেশায় পুলিশ অফিসার। চাকরির কাজে ব্যস্ত থাকার কারণে বাড়িতে তেমন একটা থাকা হয় না। মাহাতাব তখন রাজনীতি নিয়ে ব্যস্ত। তাহসিন আর রাহুল বাদে বাড়ির প্রত্যেকটা পুরুষ নিজ নিজ কর্মে ব্যস্ত তখন। সেদিন বাইরের ঘন কালো মেঘলা ছিল। রাত প্রায় 1টার কাছাকাছি সময়। অর্পিতার সাথে অনুরিমা বেগম সেদিন ঘুমিয়েছিলেন। তাহসিন বাড়ি ফেরেনি তখনও। রাত পেরিয়ে যখন ভোরের দেখা মিলল তখন তাহসান বাড়ি ফিরল ক্লান্ত শরীর নিয়ে। তাহসিন দাদার সাথে মসজিদে গিয়েছিল ভোরে। তারা যেহেতু জাগ্রত ছিল, তাই তাহসিনের সাথে তাহসিনের ভোরবেলায় বাড়ির বাগানে দেখা হলো। তাহসান ছোট ভাইকে দেখে মুখ গম্ভীর করে বুক টান টান করে দাঁড়ালো সদর দরজার সামনে।
তাহসিন গলা হালকা কেশে দু পা এগিয়ে এসে বলল, টানা 2 মাস আমার পেট খারাপ ছিল ভাই। তুমিই বলো এই পেট খারাপ নিয়ে আমি বাড়ি ফিরতাম কি করে? তাহসিন গম্ভীর হয়ে ঠায় জায়গায় দাঁড়িয়ে রইল। তাহসিন ভাইয়ের কোনো প্রতিক্রিয়া না দেখে ভুরু কুঁচকে তাকিয়ে আছে। সে কি কিছু ভুল কথা বলে ফেলেছে? উত্তর হ্যাঁ। 2 মাস কারোর পেট খারাপ থাকে? তাহসিন ভাইকে বলেছে তার 2 মাস পেট খারাপ ছিল। সে শুষ্ক ঠোঁটজোড়া ভিজিয়ে নিচু গলায় বলল, বলতে চাচ্ছিলাম যে আমি আসলেই একটু সিক ছিলাম ভাইয়া। তাহসিন কোমর থেকে বন্দুক বের করে ভাইয়ের বুকে চেপে ধরল। তাহসিন নির্বাক, যেন ভয় বলতে কোনো জিনিস তার মধ্যে নেই। তাহসান দাঁতে দাঁত চেপে বলল, বুক ফুটো করে দেই? দাও। ভয় করছে না? না। তাহসান সেটা সরিয়ে নিয়ে গম্ভীর গলায় বলল, বাড়িতে পা রেখেছিস কেন? না এলেই পারতি। তোমরা সবাই এমন করছো কেন? দরকার ছিল তাই আসতে পারেনি। কি দরকার শুনি? তোমায় বলা যাবে না। টেস্টের আগে পাশ করি তারপর বলবো। তাহসান আর কিছু জিজ্ঞেস করলো না। দুই ভাই মিলে প্রবেশ করলো বাড়ির ভেতর। দুই ভাই শ্যামবর্ণের। উচ্চতায় দুজনেই প্রায় সমান। তাহসান মাহাতাবের কয়েক মাসের ছোট। তাহসিন আর রুহুল প্রায় সমবয়সী, সেই ক্ষেত্রে দুজনকেই বাড়ির ছোট ছেলে বলা হয়। মাহতাব যেমন রাজনীতি নিয়ে ব্যস্ত থাকতো, ঠিক তেমন তাহসান নিজের কাজে। সিনিয়র অফিসার হওয়ার কারণে চাপটাও একটু বেশিই ছিল। বাড়িতে তাকে পাওয়া মুশকিল। তবে তাহসিন যেহেতু এসেছে তাই সে ভাবল এবার কয়েকদিন একটু রেস্ট নেওয়া দরকার। কাজের চাপ বেশি হয়ে গেলে তাকে আর খুঁজেই পাওয়া যাবে না। সকালবেলা খাবার দেওয়া হচ্ছিল সবাইকে। অর্পিতা বসেছিল স্বামীর পাশে। অর্পিতা আর আফিয়া দুজনকেই তাহসিন ভাবি কম বোন বেশি মনে করত। বিশেষ করে অর্পিতার সাথে তার সম্পর্ক ছিল টম অ্যান্ড জেরির মতো। তবে কিছু কিছু সময় ঠিক তার উল্টো। খাবারের মাঝে মাঝে তাহসিন নাক ছিটকে প্লেট থেকে মাছ উঠিয়ে উঠিয়ে অর্পিতার প্লেটে দিচ্ছে। ইলিশ মাছ খুব কম খায় সে। তাহসিন ভুরু কুচকে ভাইয়ের দরদ দেখছে। সে এসে গম্ভীর হয়ে বলল, মার খেয়েছিস? আমার বউকে এত ভালোবাসা দেখানো হচ্ছে কেন? তাহসিন মাছের কাঁটা বাছতে বাছতে বলল, কারণ তোমার বউয়ের পেটে আমার পুতুল সোনা আছে। ভাবিকে ভালোবাসা দেখাবো কোন দুঃখে? তার জন্য তুমিই আছো। অর্পিতা ঠোঁট টিপে হেসে বলল, আমার যদি মেয়ে হয় তাহলে ওর নাম পুতুল রাখবো। সুন্দর হবে না বলো? তাহসিন কিছু বলার আগেই তাহসিন চোখ তুলে তাকায় ভাবির দিকে, বলে, নামটা সুন্দর না ভাবি? তাহলে মেয়ে হলে পুতুল নামই রাখা হবে ফাইনাল। এই হচ্ছে তাদের আলাপ আলোচনার মূল একটা কারণ। প্রত্যেক দিন অর্পিতার বাচ্চা নিয়ে আলোচনা করা রুটিন হয়ে দাঁড়িয়েছে। সেদিনের পর কাটলো আরো কয়েকদিন। আগামীকাল ঈদ। তাহসান ছুটিতে আছে আপাতত। এই কয়দিন পরিবারের সাথে অনেক সময় কাটানো হয়েছে। আজ চাঁদ রাত। বাড়ির মেয়েরা হাতে মেহেদি দিচ্ছে। সন্ধ্যার পর বসেছে মেহেদি দিতে। এশার নামাজ পড়ে বাড়ির ছেলেরা বাড়িতে প্রবেশ করতে শুনতে পেল অর্পিতার ব্যথা উঠেছে পেটে। তাহসান পাগল হয়ে ছুটল নিজের ঘরে। তবে ভেতরে আর প্রবেশ করা হলো না। আম্মারা সবাই ঘরে অর্পিতাকে নিয়ে চেষ্টা করছেন। হঠাৎ ঘরের ভেতর থেকে একটা বাচ্চার কান্নার শব্দ ভেসে এলো। রজনী বেগম আলহামদুলিল্লাহ উচ্চারণ করলেন। কিছুটা উচ্চস্বরে বললেন, আমার তাহসানের মাইয়া হইছে। এই খুশি আর কে দেখে? বাড়ি জুড়ে হৈ হুল্লোড় লেগে গেল। বোরহান সওদাগর ছোট ছেলেকে নিয়ে তৎক্ষণাৎ বাইরে বের হলেন মিষ্টি কিনতে। পুরো এলাকায় খবর দিতে হবে না বংশের প্রথম সন্তান জন্মগ্রহণ করেছেন। এই যে বিশাল বড় খুশির সংবাদ। বাচ্চাটাকে বাইরে আনলেন না কেউ। এদিকে তাহসান বউ বাচ্চাকে দেখার জন্য পাগল প্রায়। ঘণ্টা দেড়েক পর দরজা খুললেন অনরিমা বেগম। অর্পিতাকে পরিষ্কার করিয়ে ঘর পরিষ্কার করেছেন তারা। অর্পিতা বিছানায় শুয়ে তখন বাচ্চাকে পাশে রেখে শুয়ে আছে। তখন রাত 1টা ছাড়িয়েছে। একটু একটু ব্যথা উঠেছিল আরো 2 দিন আগে। তবে তাকে নিয়ে হাসপাতালে যাওয়া হয়নি। রজনী বেগম বলেছেন বংশের প্রথম সন্তান বাড়িতে হওয়াই ভালো। তাহসান সর্বপ্রথম স্ত্রীর নিকটে এগিয়ে গিয়ে পাশে বসল। পাশে ফুটফুটে বাচ্চাটার ঘুমন্ত মুখ দেখে হঠাৎ করে চোখের উপর হাত রেখে কেঁদে উঠল। অর্পিতা হাসল। সেই হাসি ছিল প্রাপ্তির, সুখের। তাহসান আর তাহসিনের মাঝে এক প্রকার যুদ্ধ শুরু হলো, কে আগে বাচ্চাকে কোলে নিবে। সর্বপ্রথম তাহসিন বুকে তুলে নিল বাচ্চাটাকে। একদম শান্ত হয়ে চুপটি করে একটা পুতুল ঘুমিয়ে আছে। তাহসিন কোলে নিয়ে তাকিয়েই রইল কিছুক্ষণ। ছোট ছোট হাত, ছোট ছোট চোখ, ছোট নাক, ছোট পা, সব মিলিয়ে এক জীবন্ত পুতুল।
রাত তখন গভীর। আকাশের চাঁদও যেন আলগোছে নিচের পৃথিবীর দিকে তাকিয়ে আছে এই আনন্দঘন মুহূর্তটার সাক্ষী হতে। বাড়ির আঙ্গিনা জুড়ে এখনো লোকজনের হাঁটা চলার শব্দ, মাঝে মধ্যে চাপা হাসি, কোথাও দূর থেকে ভেসে আসা আতশবাতির আওয়াজ। সব মিলিয়ে খানদানি বাড়িটা যেন উৎসবে মেতে উঠেছে। তাহসিন যখন বাচ্চাটাকে কোলে তুলে নিল, তখন তার মুখে যে বিস্ময় আর প্রশান্তি ফুটে উঠল, তা দেখলে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে কোমল জিনিসটা সে নিজের হাতে ধরে রেখেছে। তার শক্ত রুক্ষ স্বভাবের আড়ালে যেন সেই মুহূর্তে লুকানো ছিল এক অপার মমতা। বাচ্চাটার ছোট্ট আঙ্গুলগুলো তার বুকে স্পর্শ করতেই সে হালকা কেঁপে উঠল। মনে হলো জীবনে প্রথমবার কোনো জিনিস তার ভেতরটাকে নরম করে দিচ্ছে। তাহসান ধীরে ধীরে ভাইয়ের কাঁধে হাত রাখলো। গলাটা ভারী হয়ে এসেছে। দে, আমার মেয়েকে একটু কোলে নি। তাহসিন চোখ না তুলেই বলল, ধরতে পারবে, পড়ে না যায় যেন। আমার পুতুল সোনারে। অর্পিতা হাসতে হাসতেই বলল, এই, দুই ভাই আমার বাচ্চাকে নিয়ে যুদ্ধ শুরু করেছো। অবশেষে অনিচ্ছায় হলেও তাহসিন বাচ্চাটাকে তুলে দিল বড় ভাইয়ের হাতে। তাহসান যখন প্রথমবার মেয়েকে কোলে নিল, তার দু চোখ ছলছল করে উঠল। এ যেন এক অচেনা অনুভূতি, গর্ব, ভয়, আনন্দ, বিস্ময় সব একসাথে জড়ো হয়ে বুকের ভেতর ঝড় তুলেছে। মেয়েটার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, তুই আমার, সত্যি আমার ছোট্ট টুকুন। বাচ্চাটি নিঃশ্বাস ফেলল খুব ধীরে, যেন বাবার বুকে মাথা রেখে নিজের জায়গাটা খুঁজে পেয়েছে। তাহসান নিজের বুকের কাছে মেয়েকে আরো জড়িয়ে নিল। তার কঠিন মুখভঙ্গি এক মুহূর্তে গলে গিয়ে শিশিরে ভেজা মাটির মতো নরম হয়ে গেল। রজনী বেগম দরজার কাছে দাঁড়িয়ে সব দেখছিলেন। চোখে জল চিকচিক করছিল। তিনি বললেন, এই বংশের প্রথম মাইয়া এত সৌভাগ্য সবার হয় না। অনরিমা বেগম অর্পিতার মাথায় হাত বুলিয়ে বললেন, মা, তুই অনেক কষ্ট করেছিস, আল্লাহ তোকে সুখে রাখো। চাঁদের আলো ফাঁক ফাঁকে জানালা দিয়ে ঘরে এসে পড়েছে। হালকা বাতাস পর্দা দোলাচ্ছে। ঘরটা যেন এক পবিত্র প্রশান্তিতে ভরে আছে। চারদিক জুড়ে হই হুল্লোড়। মধ্যরাতের বাতাসে ছড়িয়ে পড়ল নতুন শিশুর জন্মের উষ্ণতা। বিছানায় আধো শোয়া অর্পিতা চুপচাপ তাকিয়ে আছে তার স্বামী আর মেয়ের দিকে। ওদের মুখে লেখা সুখ, তৃপ্তি, এ যেন তার জীবনের সবচেয়ে দামি দৃশ্য। আর তাহসান, তার দৃষ্টি থামছে না মেয়ের মুখে, যেন বারবার যাচাই করছে স্বপ্ন নয় তো। পরদিন সকাল সকাল মিষ্টি বিতরণ শুরু হলো। বাড়িতে সে কি এলাহি কাণ্ড! আত্মীয় স্বজন আসছে, বাচ্চাটাকে দেখছে, আবার ইচ্ছালামিও দিচ্ছে। সেদিন ছিল স্বপ্নের মতো। পুতুলের যখন ১৩ দিন চলছে, তখন সেদিন তাহসান অর্পিতাকে নিয়ে হসপিটালে যাওয়ার জন্য বের হয়েছে বউকে নিয়ে। অর্পিতার শরীর খারাপ ভীষণ, ডাক্তার না দেখালে সমস্যা হতে পারে। রজনী বেগম বারণ করেছিলেন, বলেছিলেন ৪০ দিন পার না হওয়া অবধি অর্পিতাকে বাইরে না যেতে। কে শোনে কার কথা। বিকেলটা ছিল খুব সাধারণ। পাড়ার গড়ির ধুলো ভরা রোদ্দুরের নিচে কোথাও কোনো অশুভ সংকেত ছিল না। অর্পিতাকে নিয়ে বের হওয়ার সময় তাহসান দরজার সামনে দাঁড়িয়ে একবার তাকিয়েছিল মেয়ের দিকে। কোলের উপর চাদর পেঁচিয়ে ঘুমিয়ে আছে পুতুল। ছোট্ট বুক ওঠানামা করছে শান্ত শব্দে। তাহসান হাসলো। তোমায় রেখে যাচ্ছি, ফিরে এসে জড়িয়ে ধরবো। অর্পিতা হেসে বলেছিল, দ্রুত ফিরতে হবে কিন্তু, আমাকে না পেলে কাঁদবে ভীষণ। কেউ কি জানতো সেই বিকালে সোনালি আলো ডুবে যাবে রক্তে, কান্নায় আর আতঙ্কে। রাত ঠিক ৮টা বাজতে না বাজতেই হইচই শুরু হয়ে গেল বাড়ির উঠানে। রজনী বেগম প্রথমে কিছু বুঝতে পারেননি। দোতলা সিঁড়ি বেয়ে নামতে নামতেই দেখলেন রহুল দৌড়ে আসছে, মুখ থরথর করে করছে, নিঃশ্বাস দ্রুত নিচ্ছে। কি হয়েছে রে, এমন কইরা হাঁপাস কেন? রুহুল শব্দ বের করতে পারছিল না। অবশেষে কণ্ঠে কাঁপুনি নিয়ে কাঁপতে কাঁপতে বলল, তাহসান ভাই, ভাবি অ্যাক্সিডেন্ট। মুহূর্তে ঘরের বাতাস ভারী হয়ে এলো। অনরিমা বেগম চিৎকার করে উঠলেন, কি হয়েছে ওদের, ওরা কোথায়? রজনী বেগম পাথর হয়ে দাঁড়িয়ে রইলেন। বাড়ির ছেলেরা একসাথে বেরিয়ে গেল। কেউ ফোন করছে, কেউ রিক্সা থামাচ্ছে, কেউ মোটর সাইকেলে উঠে অন্ধকারে ছুটে যাচ্ছে। চারপাশে কান্না, ভয় আর আতঙ্কে যেন পুরো উঠোন জমে গেল বরফের মতো। পুতুল তখন ফুপুর কোলে নিশ্চুপ ঘুমিয়ে, একটুও বুঝতে পারছে না তার ছোট্ট পৃথিবীটা কি ঝড়ে উল্টে গেছে। হসপিটালের করিডোর, রণক্ষেত্রের মতো হসপিটালের ইমার্জেন্সির আলোটা খুবই কড়া। সেখানে দৌড়ে পৌঁছাতেই দেখা গেল দুজনকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে।
আরপিতার মুখের রক্ত, চোখ বন্ধ। তাহসিনের বুকে ব্যান্ডেজ দেওয়া হচ্ছে। মুখ ফ্যাকাশে, চোখ আধ খোলা, কিন্তু তার ঠোঁট কাঁপছে, কেবল এক নাম উচ্চারণ করছে, অর্পিতা। ডক্টরের গলা কঠোর, তাড়াতাড়ি ওটিতে নিন দুজনকেই। অনিমা বেগম দৌড়ে এসে ছেলে শুয়ে থাকা শরীরটাকে ধরে কেঁদে উঠলেন। তুই কথা বল, তুই চোখ খোল, আমাকে দেখ। তাহসান খুব কষ্ট করে বলল, আম্মা পুতুল কাঁদছে না তো? অনির্বাণ বেগম উত্তর দিতে পারলেন না। স্ট্রেচার ঠেলে অপারেশন থিয়েটারের দিকে নিয়ে গেল ওয়ার্ড বয়। দরজাটা বন্ধ হয়ে গেল ভেতর থেকে। বাইরে রয়ে গেল ভাঙা হৃদয়, কান্না আর দীর্ঘশ্বাস। অপারেশন থিয়েটারের সামনে বসে আছে পুরো সওদাগর পরিবার। অনরিমা বেগম বারবার দোয়া পড়ছেন। রজনী বেগমের হাত কাঁপছে, চোখের জল থামছে না। তাহসিন দাঁড়িয়ে আছে দেয়ালে ঠেস দিয়ে, চোখ লাল, মুখ শক্ত, বুকের ভেতরে উতাল পাথাল ঢেউ। কেউ ওকে কোনো দিন এমন কাঁপতে দেখেনি। অপারেশন হলো, দুজনকেই দুই রুমে শিফট করা হলো। কারোর অবস্থায় বেশি ভালো নয়। পরের দিন সকাল হলেও তাহসিনের জ্ঞান ফেরেনি। তার কাছে বর্তমানে অনুরিমা বেগম আছেন। অর্পিতার কাছে রজনী বেগম আর আফিয়া ছিল। ছোট পুতুল তখন মায়ের বুকের উপর শুয়ে আছে। ডাক্তার বলেছেন রোগীর সাথে বেশি কথা বলা যাবে না। তবুও অর্পিতা কাকুতি মিনতি করছে। অর্পিতা তাহসিনকে ডাকতে বলল। তাহসিন ভেতরে প্রবেশ করে বসলো ভাবির সামনে। অর্পিতা তার ক্ষত হাত দ্বারা তাহসিনের হাত মুঠোয় নিয়ে খুব কষ্টে ঠোঁটে হাসি টানল। তাহসিনের বুকে ব্যথা হচ্ছে ভাই ভাবির এই অবস্থা দেখে। ছোট্ট পুতুলের জন্য জ্বলছে এই বুক। ডাক্তার তো ভালো কিছু বলেনি। চিন্তায় তার মাথা নষ্ট প্রায়। অর্পিতা নিচু স্বরে খুব কষ্ট করে বলল, আমার একটা কথা রাখবে মিশু? তাহসিন উত্তর না দিয়ে তাকিয়ে রইল শুধু। অর্পিতার চোখের কোণা বেয়ে গড়ালো চোখের জল। সে বলল, আমাদের কিছু হয়ে গেলে আমার মেয়েটাকে আগলে রেখো। কখনো তাকে বুঝতে দিও না সে এতিম। নিজের মেয়ের মতো করে আগলে রাখবে তাকে, কথা দাও। অর্পিতার হাতটা তখনও কাঁপছে, সেই কাঁপুনি যেন সরাসরি গিয়ে ধাক্কা দিয়েছে তাহসিনের বুকের ভেতর। রুমটা নিস্তব্ধ। ইসিজি মেশিনের টুং টুং শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। তাহসিনের গলার ভেতর জমে থাকা ঢোক গিলল। ভাবির চোখে যে ভয়, যে অনুনয়, ওটা তার জগৎ উল্টে দেবার জন্য যথেষ্ট। কথা দাও না। অর্পিতা ফিসফিস করে আবার বলল, কণ্ঠে ব্যথা আর অদ্ভুত এক নিশ্চুপ আতঙ্ক। তাহসিনের বুকটা ঝাঁঝিয়ে উঠল। সে দুই হাত দিয়ে ভাবির হাতটাকে শক্ত করে ধরল। মুখটা অর্পিতার হাতের কাছে ঝুঁকিয়ে ফিসফিস করে বলল, তোমাদের কিছু হবে না ভাবি। যদি হয়, হবে না। আমার বোধহয় আর বাঁচা হলো না মিশু। আমি সব থেকে বেশি তোমাকে বিশ্বাস করি। কথা দাও আমার মেয়েকে আগলে রাখবে। আমার মেয়েটা আজ থেকে না হয় তোমার সন্তান। তোমার মেয়েটাকে আমি আমার মেয়েটাকে আমি তোমায় দিলাম মিশু। তাহসিন স্থির হয়ে ঠায় বসে রইল। রজনী বেগম আর আফিয়া হু হু করে কাঁদছে। তাহসিন শুষ্ক ঠোঁট ভিজিয়ে বলল, পুতুলা আমার সন্তান। অর্পিতা চোখ বন্ধ করলো স্বস্তির মতো একটা নিঃশ্বাস নিয়ে। তার ঠোঁটের কোণে ক্ষীণ হাসি ফুটে উঠল। মিশু, তোমার উপর ভরসা রেখে দুনিয়ার মায়া ছাড়ছি। আমার পুতুল আজ থেকে তোমার দায়িত্ব। তাহসিনের চোখ লাল হয়ে উঠেছে। ঠিক তখন ওই ছোট্ট পুতুল কেঁদে উঠল। একটা ক্ষীণ কণ্ঠ ভরা কষ্ট ভরা কান্না। রজনী বেগম দ্রুত বাচ্চাটাকে আলতো করে মার পাশে শুইয়ে দিলেন। অর্পিতা কাপা হাতে মেয়ের মাথায় হাত রাখতে সেই ছোট্ট পানটা শান্ত হয়ে এলো। মায়ের গন্ধ যেন ছুঁয়ে গেল তাকে। কিন্তু অর্পিতা, তার শ্বাস অস্বাভাবিকভাবে বেড়ে যেতে শুরু করলো। মিশু, ডাকলো সে। তাহসিন সামনে ঝুঁকে এলো নিকটে। আফিয়া তখন দৌড়ে বের হয়েছে ডাক্তারকে ডাকতে। অর্পিতা ক্লান্ত চোখে তাকালো তাহসিনের দিকে। তার চোখে ভরপুর মমতা। সে সবসময় তাহসিনকে নিজের ছোট ভাইয়ের মতো দেখে এসেছে। সে তাহসিনের চাপদারি ভর্তি গালে আলতো হাত ছুঁয়ে বলল, তুমি আমার তাহসানের দেখাশোনাও করবে। ও ভিতরে খুব নরম, নিজেকে দেখাতে পারে না। ওর হাতটা ধরে রাখবে সব সময়। তাহসিন এবার আর নিজেকে সামলাতে পারল না। চোখ বেয়ে টুপটাপ করে গড়িয়ে পড়ল চোখের জল। ভাবি, তোমার কিছু হবে না। মিথ্যে বলো না। আমি বুঝতে পারছি আমার ভালো লাগছে না। মেয়েটা একটু চুপ থেকে বলল, তোমার ভাইকে একটাবার দেখার উপায় নেই মিশু? তাকে একটাবার দেখতে চাই আমি। হসপিটালের করিডোরে তখন আরো নিস্তব্ধতা। মাঝে মাঝে নার্সদের তাড়াহুড়ো পায়ের শব্দই কেবল ভেঙে দিচ্ছিল সেই নিস্তব্ধতা। ঘড়ির কাঁটা যেন দাঁড়িয়ে গেছে
সময় শুধু জমে আছে তীব্র ভারী হয়ে। ডাক্তারদের সাথে কথা বলে বোরহান সওদাগর ব্যবস্থা করলেন তাহসানকে অর্পিতার কাছে আনা হবে। ভাবির শেষ ইচ্ছা, তার শেষ অনুরোধ ছিল স্বামীকে একবার দেখা, অন্তত শেষ নিঃশ্বাসের আগে। তাহসানের জ্ঞান ফেরার অপেক্ষা করতে করতে সবার মুখ তখন ফ্যাকাশে। তাহসানের অবস্থাও স্থির নয়, জ্ঞান নেই, শরীরে যেন একসাথে 100 গুলো ব্যথা চেপে ধরেছে। দুই কেবিনের মাঝের দরজা খোলা হলো। ওয়ার্ড বয় আর নার্স মিলে খুব সতর্কভাবে স্ট্রেচার ঠেলে নিয়ে এলেন তাহসানকে। তার বুকে ব্যান্ডেজ মোড়া, শ্বাস ভারী, চোখ আধা বন্ধ, অচেতন, অথচ মুখে কষ্টের রেখা স্পষ্ট। অর্পিতা তখন চোখ আধ খোলা, শ্বাস নিতে কষ্ট হচ্ছে ভীষণ। মেয়ের ছোট্ট আঙ্গুল তার হাতে আঁকড়ে আছে, কিন্তু তার দৃষ্টি বারবার দরজার দিকে, যেন অপেক্ষা করছে প্রিয় মানুষটার জন্য। নিঃশব্দে দরজা খুলে গেল, স্ট্রেচার আনা হলো ধীরে ধীরে। অর্পিতা ভাঙা কণ্ঠে বলল, মিশু, ও এসেছে। তাহসিন তার পাশে বসে কাপা গলায় বলল, হো। অর্পিতা দুই হাত বাড়াতে পারল না, শরীরটা খুবই দুর্বল। ধীরে মাথা ঘুরিয়ে তাকালো স্বামীর দিকে। অচেতন তাহসান, নিঃশ্বাস ভারী, ঠোঁট ফ্যাকাশে, তবুও সেই মুখেই তো তার জীবন, তার ভালোবাসা, তার সব কিছু। তার ঠোঁট কাঁপল। তুমি এসেছো? আমি আমি তোমাকে শেষবার দেখছি তাহসান। আমায় একটাবার দেখবে না তুমি? তাহসিন হাত দিয়ে অর্পিতার মাথায় ধরে একটু উঁচু করে দিল, যাতে সে স্বামীর মুখটা ভালো করে দেখতে পারে। অর্পিতা তাকালো, যেন সেই দৃষ্টির মধ্যে লেখা ছিল হাজার বছরের ব্যাকুলতা, ভালোবাসা, অপার আকুলতা। তারপর খুব কষ্টে হাত বাড়ালো। তাহসিন দ্রুত বুঝে নিয়ে তার হাতটা ধরে নিয়ে আলতো করে এনে রাখলো তাহসিনের বদ্ধ মুঠির উপর। দুটো হাত ছুঁয়ে দিতে একটা হালকা কম্পন গেল অর্পিতার শরীর জুড়ে। তার চোখে জল ভরে উঠল। খুব কষ্টে সে ফিসফিস করে বলল, তুমি আমার জীবনের সুখ ছিলে, আমাদের আর একসাথে পথ চলা হলো না। আল্লাহ তোমাকে ভালো রাখুক। মেয়েটার চোখ ঘুরিয়ে তাহসিনের দিকে তাকিয়ে কাপা কাপা কণ্ঠে আবারও বলল, আমার কথা রেখো ইস্যু। আমার পুতুলও যেন কখনো মা বাবা হারানোর কষ্ট বুঝতে না পারে। ও তোমার মেয়ে, শুধু তোমার। তারপর সে ধীরে ধীরে মেয়ের মাথায় আলতো চুমু খেলো। ছোট্ট পুতুলও যেন বুঝলো কিছু, কেঁদে উঠল হালকা স্বরে। অর্পিতা মেয়ের কপালে ঠোঁট ছুঁয়ে বলল, আমার সোনা মা। তার শ্বাস তখন দুটো উঠানামা করছে, মুখটা সাদা হয়ে এসেছে, চোখের পাতা ভারী হয়ে আসছে। তাহসিন বারবার বলছে, ভাবি, ভাবি চোখ খোলো, রাখো, ভাবি কথা বলো। অর্পিতা শেষবার তাহসিনের হাতটা শক্ত করে ধরে বলল, আমার কথাটা রেখো মিশু। এটাই ছিল তার শেষ কথা। নিঃশব্দে থেমে গেল সবকিছু। মনিটরের টুংটাং শব্দ থেমে গিয়ে সোজা একটানা শব্দে ঝাঁকুনি দিল পুরো রুমে। রজনী বেগম চিৎকার করে উঠলেন। অনুরিমা বেগম মেঝেতে লুটিয়ে পড়লেন। তাহসিন স্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণের জন্য নিঃশ্বাসও যেন বন্ধ হয়ে গেল তার। আর সেই অচেতন তাহসানের হাতের উপর নিথর হয়ে আছে অর্পিতার হাত, যেটা সে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে স্পর্শ করেছিল। তাহসিনের মনে কেবল একটা কথায় গুঞ্জরিত হতে থাকে, পুতুল তোমার সন্তান, আজ থেকে সে তোমার মেয়ে। ছোট্ট দুধের শিশু রেখে সেদিন অর্পিতা দুনিয়ার মায়া ছেড়েছিল, আর ঠিক তার 2 দিন পর যখন তাহসানের জ্ঞান ফিরল, তখন স্ত্রীর মৃত্যুর সংবাদ শুনে সেও দুনিয়ার মায়া ছাড়ল। এই নিষ্ঠুর পৃথিবীর বুকে ছোট্ট পুতুল তখন তাহসিনের বুকে লুকিয়েছিল নিষ্পাপ ফুলের ন্যায়। ছোট বাচ্চাটার তো কোনো দোষ ছিল না, তবু কেন এতিম হতে হলো তাকে? আল্লাহ হয়তো চেয়েছিলেন তাই। তাহসিন তখন একদম পাথর। ভাইয়ের মেয়েকে সে নিজের মেয়ের স্বীকৃতি দিয়েছিল। অদ্ভুত হলেও বাচ্চাটা তার কোল ছাড়া কোথাও যেন শান্তি পেত না। তার কোলে এলেই একদম শান্ত বাচ্চা হয়ে যেত। বাড়ির সবাই কত করে বোঝালো গ্রামে পুতুলকে রাখতে। আফিয়া আবদার করলো, তার তো সন্তান নেই, সে পুতুলকে নিজের সন্তানের মতোই বড় করবে। তাহসিন এই প্রস্তাব গ্রহণ করেনি। ছোট্ট দুধের শিশুকে নিয়ে সে গ্রাম ছেড়েছিল কিছুদিন পরেই। ঢাকায় গিয়ে বড় একটা ফ্ল্যাট কিনেছিল। বোরহান সওদাগরই কিনে দিয়েছিলেন। সেখানেই তাহসিন মেয়েকে নিয়ে একা থাকতো। প্রথম প্রথম মনিরিমা বেগম গিয়ে ছেলের সাথে থেকেছিলেন। তারপর হিমি যখন পুতুলের দেখাশোনা শুরু করলো, তখন তাহসিন মাকে গ্রামে পাঠিয়ে দিল। একটা সময় এই স্বার্থপর তাহসিন বাচ্চা মেয়েটাকে নিয়ে ভীষণ কষ্ট করেছে। সেই ছোট্ট পুতুল আজ কত বড় হয়েছে, তাহসিনকে এখন বাবা বলে ডাকে।
তাহসিন সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। নিজের ঘরে এসে দেখলো পুতুল 2 পা মেলে দিয়ে হিমিকে রাগ দেখিয়ে আঙ্গুল উঁচিয়ে কি কি যেন বলছে। তাহসিন আসতেই হিমি গভীর নিঃশ্বাস ফেলে ঘরের বাইরে যেতে যেতে বলল, তোর মেয়ে একদিন আমায় পাগল বানিয়ে ফেলবে, তুই সামলা ওকে। পুতুলের ছোট্ট কোলে তাহসিন মাথা রেখে শুয়ে আছে, চোখ দুটো খোলা রেখে মেয়ের মায়াবী মুখশ্রী পানে দৃষ্টি রেখেছে। এই সন্তান তার, পুরো দুনিয়াও যদি তার বিপক্ষে যায় তবুও সে বলবে এই সন্তান আমার। পুতুল আমার মেয়ে। পুতুলের বাবার চুলে যত্ন করে ছোট ছোট হাত দিয়ে বিলি কেটে দিচ্ছে, মাঝে মধ্যে উকুন আনার ভান করে উৎফুল্ল হয়ে বলছে, বাবা তুমি পচা হয়ে গেছো, তোমার মাথায় বড় বড় উকুন হয়েছে জানো। নিজে নিজেই বলে খিলখিল করে হাসছে। তাহসিন মেয়ের বানানো মিথ্যা কথায় আলতো হাসলো, বলল, আম্মা আপনার হাসিটা খুব সুন্দর। পুতুল যেন বাবার মুখে এমন কথা শুনে বেশ অবাক হলো। সে কি বুঝেছে বাবা তাকে কি বলেছে? বাচ্চাটা কুটুর কুটুর চোখে বাবার বিষণ্ণ মুখখানা দেখে তোতা পাখির মতন তুতু করে বলল, তোমার হাসিটাও খুব সুন্দর বাবা, কিন্তু মায়ের হাসি সব থেকে বেশি সুন্দর। মা যখন হাসে তখন মায়ের দিকে তাকিয়ে থাকতে আমার খুব ভালো লাগে। তাহসিন দেখলো মেয়েটার মুখ, চোখ দুটো চিকচিক করছে মায়ের জন্য। এত ভালোবাসা, এত টান কবে হলো? কবে ময়ূরীকে এত আপন করে নিল মেয়েটা? পুতুল কারুর সাথে তেমন কথা বলে না, ঠিক ময়ূরীর মতোই। সে সবার সাথে মিশতেও পারে না। ছোট থেকে তাহসিন তেমন একটা মানুষের ভিড়ে রাখেনি। এতে তাহসিনেরই ভীষণ অস্বস্তি হয়। হঠাৎ পুতুল কিছু একটা মনে করে বলল, বাবা আমার একটা পুতুল কিনে দিবে? তাহসিন বলল, আপনার তো ঘর ভর্তি পুতুল আম্মা, নতুন পুতুল দিয়ে কি করবেন? সহসা পুতুল ঠোঁট উল্টে বলল, মামাকে দিব। ফাহাদ? ওম। তাহসিন ফাহাদকে অনেক খেলনা কিনে দিয়েছিল এই বাড়িতে নিয়ে আসার পর। বাচ্চাটার মুখখানা ভেসে উঠল চোখের সামনে। গালে গাল লাগিয়ে আদুরে কণ্ঠে বলা দুলাবাই ডাক্তার। শুকনো ঢোক গিলল সে। পুতুল বাবার চোখের কোণায় টলমলে পানি দেখে মন খারাপ করে বলল, সবাই তোমাকে খুব বকেছে তাই না বাবা? আমি সবাইকে বকে দেব, বলবো আমার বাবাকে কেউ বকবে না, না হলে আমি কিন্তু কারোর সাথে কথা বলবো না। তাহসিন মৃদু হাসল। খানিকক্ষণ পর সে মেয়েকে তৈরি করে ঘরের বাইরে বের হলো। নিচে বোরহান সওদাগর, রনিমিরা বেগম এবং আফিয়া অপেক্ষা করছে তার জন্য। বাইরে থেকে স্পষ্ট সওদাগর বাড়ির মানুষদের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। শাশুড়ি আর দাদা শ্বশুর এসেছে বোধ হয়। তারা আম্মা আব্বার সাথে কথা বলছেন। ময়ূরী ঘরে বসে পুতুলের মা ডাকটা শুনতে পেল। ফাহাদকে বারে বারে ধমক দিয়ে জিজ্ঞেস করছে, এই মামা সত্যি করে বলো আমার মা কোথায়? ফাহাদ পুতুলের প্রশ্ন শুনে উত্তর দিল, আবার তু গড়ে। পুতুল মায়ের ঘরের সামনে এলো। ময়ূরী চাতক পাখির ন্যায় দরজার দিকে তাকিয়েছিল পুতুলকে দেখার জন্য। পুতুল সাদা একটা জামা পরেছে, কোমর সমান চুলগুলো বাবা যত্ন করে দুই পাশে বেনি করে দিয়েছে। পায়ে পুতুল একটা জুতো পরে পরে বুকে গোলাপি রঙের একটা বিড়াল পুতুল শক্ত করে জড়িয়ে ধরে ছলছল চোখে মায়ের দিকে তাকিয়ে আছে। ময়ূরীর চোখ ঝাপসা হয়ে এলো। বিছানা থেকে নেমে 2 হাত বাড়িয়ে দিতে মেয়েটা ছুটে এসে মায়ের বুকে হামলে পড়ল। ময়ূরী মেয়েটাকে বুকে আগলে নিয়ে মাথায় চুমু খেয়ে বলল, মা তুমি এসেছো। পুতুল বলল, তুমি আমায় রেখে এসেছো কেন? জানো আমি কত কেঁদেছি? ময়ূরী মেয়েকে নিয়ে বিছানায় বসলো। বাচ্চাটার চোখের পানি মুছে দিয়ে আদুরে গলায় বলল, সরি, আমায় কেন নিয়ে এলে না? ময়ূরী উত্তর দিতে পারল না। পুতুল ঠোঁট উল্টে ফের জড়িয়ে ধরল তাকে। তার ভাষ্যমতে ময়ূরীর অবয়ব থেকে মা মা একটা ঘ্রাণ পায় সে। মায়ের কাছে থাকলে তার আনন্দ হয়। এক রাতে ময়ূরীর মনে হলো 1 বছর ধরে সে পুতুলকে দেখে না। ময়ূরীর মায়া হলো খুব। বাচ্চাটার দোষ কোথায় এখানে? বাবা মায়ের জন্য মেয়েটা কষ্ট পাচ্ছে। পুতুল চুপটি করে মায়ের বুকে পড়ে রইল। এখানেই তো শান্তি, ভরসা, সুখ। হঠাৎ দরজার সামনে একটা লম্বাটে কালো ছায়া এসে থামল। ময়ূরী ছায়াখানা দেখে মুখ ফিরিয়ে নিল। সে জানে এই ছায়ার মালিককে, চেনে সেই পুরুষকে। মেয়েটা দৃষ্টি নত করে পুতুলকে বুকে জড়িয়ে ধরে বসে রইল। তাহসিন ব্যথাতর চোখে সেই দৃশ্য দেখে এগিয়ে এলো গুটি গুটি পায়ে। ময়ূরীর পাশে এসে দূরত্ব রেখে বসলো। কারোর মুখে তখন কোনো কথা নেই। কীই বা বলবে? তাহসিন কথা খুঁজে পেল না। আচমকা ঘরে ঢুকলেন ফিরোজা বেগম। জামাই আর মেয়েকে এক ঘরে দেখে কিছুটা থতমত খেলেন। তিনি এসেছিলেন ময়ূরীকে ডাকতে। অনুরিমা বেগম ময়ূরীর সাথে কথা বলতে চাইছেন। ময়ূরী মাকে দেখে শান্ত হয়ে বলল,
কিছু বলবে আম্মা? ফিরোজা বেগম ঘন ঘন মাথা নেড়ে নাতনিকে কোলে তুলে নিয়ে বললেন, পুতুলকে আমি নিয়ে যাচ্ছি, বাচ্চাটা এখনো কিছু খায়নি। তিনি তাড়াতাড়ি প্রস্থান করে ঘরের দরজা চাপিয়ে দিলেন। ঘরে নেমে এলো নীরবতা। ময়ূরী শূন্য দৃষ্টি মেলে বিছানার চাদরের দিকে তাকিয়ে আছে। একটা বারো সে তাহসিনের দিকে তাকায়নি। তাহসিন আজ সাহস করে বলতে পারছে না, এই মেয়ে তাকাও আমার দিকে, আমায় না দেখলে তোমার দিন ভালো কাটবে কি করে? তাকাও বলছি। চলবে ইনশাআল্লাহ।